হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, খুব ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আমি আবার চলে এলাম শিখার জীবনের শক্তি নিয়ে, পর্ব 23। এবার আমি যেটা শুনেছি এর আগেরটায়, আমি শ্বশুরবাড়ি গিয়ে উঠলাম, বাড়ি ঘর লম্বা চড়া, উঠোন দেখে তো আমি ভয়ে শেষ ভেতরে। আমি এত ছোট, জানো, আমার যখন বিয়ে হয় 14+, মানে 15 পাড়া দিয়েছি। আর আমার বরের আমি তখন বগলের তলায় ছিলাম, ছোট এত। কিন্তু আমি বিয়ের পরে ওনার কান অবধি হয়েছি, আমি আরো বড় হয়েছি ওনার ঘরে গিয়ে। মানুষ তো 16-17 বছর অবধি, 18 বছর অবধি বড় হয় না, লম্বা হয়। তা আমার তো একেবারে উঠতি বয়সেই তো প্রথম বিয়ে হয়ে গেল। প্রেম প্রেম ভালোবাসা এগুলো অত বুঝি না, স্বামী স্ত্রীর সম্পর্ক কিচ্ছু বুঝি না, তো সব কিছু থেকে অজানা, অনজানা। এবার আমাকে নিয়ে ওরা বরণ করলো, বরণ টরণ করে ওঠালো, সবাইকে বললো প্রণাম করতে, করলাম। আমার শাশুড়ি তো মুখ ভার করে কোনায় বসে আছে, ওনার আমারে পছন্দ না। ছোট মেয়ে, গরিব ঘরের মেয়ে, ছেলে কিচ্ছু আনতে পারেনি, না লেপ কাঁথা, তোষক বালিশ, না খাট পালঙ্ক, না আলমারি, কিচ্ছু। ওনার ওগুলোর ইচ্ছে ছিল। আমাকে অপছন্দ করার সব থেকে একটা বড় কারণ ওনার এটা। আমি গরিব, কিন্তু উনি আমার থেকে প্রচুর গরিব ঘরের মেয়ে, কিন্তু গরিব হয়ে গরিবের কষ্ট উনি বুঝতো না। আমি যেমন, বন্ধু, আমার জীবনটা গরিবই শেষ করে দিয়েছে। গরিব হওয়া যে কত বড় অভিশাপ, সেটা নিজেকে দিয়ে বুঝেছি। একটা মেয়ে প্রাণপণে পড়াশোনা করতে চায়, অনেক দূর এগোতে চায়, সে আজকে টিউশনের অভাবে, ভাত খাওয়ার অভাবে, খরচার অভাবে তা করতে পারে না। এত ভালো মাথা, বিনা টিউশন পড়ে 1 থেকে 10-এর মধ্যে রোল নাম্বার, খেলাধুলায় পশ্চিমবঙ্গ সরকারের সার্টিফিকেট আসা, মেডেল পুরস্কার পাওয়া, প্রত্যেকটা খেলায় 2টো করে প্রাইজ আনা। আজকে সেই মেয়েটা যদি একটু আর্থিক অবস্থা ভালো থাকতো, একটা টিউশন পেত, তাহলে আজকে আমি সরকারের কাছ থেকে একটা না একটা চাকরি নিশ্চয়ই নিতে পারতাম, আমার নামে একটা চাকরি থাকতো। কিন্তু পারলাম না, সব আমার গরিবই আমার শেষ করে দিয়েছে। চলো বন্ধু, মনে মনে প্রতিজ্ঞা করেছি সারা জীবন আমি গরিবকেই ভালোবাসবো, গরিবের পাশে থাকবো। ঈশ্বর যদি কোনো দিন আমায় একটু ক্ষমতা দেয়, তাহলে আমি গরিবকে হেল্প করব, যেটুকু পারি। আমি 1 নয়া পারি, 4 আনা পারি, 1 টাকা পারি, আমার ক্ষমতা অনুযায়ী আমার যেটুকু সামর্থ্য কুলাবে আমি তাদের পাশে থাকব। এইভাবে একটা মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম। আর ঈশ্বরকে বলেছিলাম গরিব যেন কেউ না হয়। যা গেল। এবার শাশুড়ি মা তো এরকম গরিব, তা উনি ওটা বোঝে না, উনি সব ভুলে গেছে। বড় লোকের ঘরে বিয়ে হওয়ার পরে আছে না, কিছু লোক পরিবর্তন হয়ে যায়, পেছনের জীবনকে মনে রাখতে চায় না, সেই টাইপের। অনেক নাম সুনাম, জমি বাড়ি, কিরণ হালদার বাবার নাম, শ্বশুর বাবার নাম, এক ডাকে চেনে, মোড়ল মুরব্বী লোক ছিল। ওখানকার গ্রাম পঞ্চায়েত কোনো ন্যায় অন্যায় হলে, আগে যেমন একটা স্কুলে বা ক্লাবে, মানে স্কুলে বা কারোর বাড়িতে সবাই এক জায়গা হতো, মোড়লরা মিলে সব বিচার করতো। সে তাদের মতো ধরো 5 জন যদি থাকে আশপাশ গ্রাম, আমাদের গ্রাম নিয়ে, তো তার মধ্যে বাবা একজন। এবার সবাইকে প্রণাম টনাম করতে বললো, করলাম, ঠাকুর ঘরে প্রণাম করলাম, সব কিছু করে এবার আমাকে আমার ননদরা ঘরে নিয়ে গেল। আমার ছোট ননদ ঘরে নিয়ে গেল, আমার মেজ ননদ ছিল না। মেজ ননদ তখন দিল্লি থাকে, বিয়ে করে স্বামীর সঙ্গে দিল্লিতে বসবাস করে।
আমার বড় ননদও ছিল তার, সে থাকে বনগা, এসেছিল। ওরা কাছে কাছে থাকে। আমার ছোট ননদ তখন ওই বারাসাতে থাকতো, ও গেছিল দাদার বিয়েতে। আর আমার দেওর তো ছোট, আমরা প্রায় সমবয়সী। আমি যখন বিয়ে হয়ে আসি তখন ও 6-এ পড়ে, আর আমি 7 পাস করে 8-এ উঠলাম। তো এবার ওরাই একটা কাপড় দেবে কোথা থেকে, আমার তো কাপড় নিয়ে আসেনি। ওরাই দেখলাম একটা কাপড় দিল। মা বলল যে ওই ট্রাঙ্কের মধ্যে শাড়ি আছে, ওখান থেকে বের করে কাপড় ছেড়ে নিতে পার। এবার শাড়ি পরতে পারি না। আমার ছোট ননদ আমায় শাড়ি পরিয়ে দিল, শাড়ি টাড়ি পরিয়ে দিল। এবার বসে আছি, সবাই বউ দেখতে আসতে। আমি অনেক ছোট, সবাই আসলে সবাইকে প্রণাম করছি। শুধু ওই দিনটা আমাকে আর রান্না করতে দেয়নি। আমার শাশুড়ি মা আমাকে তার পরের দিন থেকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে রান্না করতে। আর যেহেতু হঠাৎ করে বিয়ে হয়েছে, আর ওনাদের তো প্রচুর বড় চ্যানেল, ওই সময়ে ওনাদের প্রচুর আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রাম। তা বউ ভাত করবে, বিয়েটা হঠাৎ করেই ছেলে করে নিয়েছে, সময় দেয়নি। বউ ভাতটা আর আমার 3 দিন পরে হয় নাই। 3 দিন পরে বউ ভাত হয়নি। ঘরোয়া ভাবে ওই ভাত কাপড় করে আমাকে ভাত কাপড় দিল। আর আমার স্বামীকে আমাকে এক জায়গায় দিয়ে দিল। আর বউ ভাতটা হয়েছিল 1 মাস পর বোধহয়, কারণ আমি 10 দিনের দিন দিরাগমনে যাই। 10 দিনের দিন 10 ঘুরলেই বলে। বাপের বাড়ি গেছিলাম 10 দিন পর, কিন্তু তখনও আমার বউ ভাত হয়নি। তারপর 1 মাস লেট করে ওরা সব, দেখো ওখানে তো চাষবাস বাড়িতে কি তো অ্যাকাউন্টে টাকা থাকে না, আর ওদের যখন যেটা যেরকম মনে হয়, ধান কলাই ধনে অনেক কিছু থাকে, ওরা সেই হিসাবে মাল বের করে, বস্তা ভরে ওই গোপালনগর হাটে গিয়ে ওখানে বিক্রি করে টাকা বের করে, সেই টাকা দিয়ে ওদের সব কিছু হয়। এইভাবে করে। ধরো সপ্তাহে ওরা 2 দিন হাট পায় গোপালনগরের। এবার দুটো হাটে হাট বাজার করতো। মাঝে টুকটাক লাগলে আশেপাশে দোকান থেকে যা হোক আনতো, মানে লাগে না এমন বাজার করে যে হাটের হাট ধরে। তো তখন এই বাবাকে দেখি 1 বস্তা ধান নিয়ে চলে গেল, কি 2 বস্তা ধান নিয়ে, ওনার যেমন টাকা লাগবে সেই হিসাবে ধান নিয়ে চলে যায়, ছোলা নিয়ে চলে যায়, গম নিয়ে চলে যায়। এটা বিক্রি করে টাকা বের করে নিয়ে সব বাজার ঘাট করে নিয়ে বাড়ি চলে আসে। আর কিছু পয়সা থাকলো, পকেট খরচা আড়াঘাট অব্দি হাতে টুকটাক কিছু লাগলে তো চালাতে হবে, 1000-500 রাখতো বাবা সবসময় এইভাবে। তো আমার বউ ভাত পরে হয়েছে, তা আমাকে তো রান্না করতে দিয়েছে, বলে রান্না টান্না করতে পারো? তা আমি তো বলেছি একটু একটু পারি, আমি যা পেরেছি আমি তাই করেছি। জানো, এবার ওদের পরের দিন সকালবেলায় উনি সব করে দিল। রাম বড় ননদ ছিল, বড় ননদ ছাইটাই কেড়ে পাতা, লাঠি, ডাল, গোবরের বড়ে এইসব দিয়ে টিয়ে জাল দিতে হতো, রান্না করতে হতো। পাটকাঠি পাতা, ওনাদের অনেক বড় বাগান, 4 বিঘার উপরে বাড়ি। ওই যে বাড়িঘর নিয়ে, ঠাকুরঘর, গোলঘর, 2টো শোবার ঘর, রান্নাঘর নিয়ে, ঢেকিঘর নিয়ে, তারপরে এদিকে ওদিকে পিছন 4 সামনে নিয়ে টোটাল 4 বিঘার উপরে আমাদের বাড়ি। তা অনেক গাছপালা, ডাল, লিচু গাছ, আনারস গাছ, বেল গাছ, জাম গাছ, লম্বু গাছ, লিচু গাছ, চৈঝাল গাছ, আদা গাছ, সব আছে, অনেক কিছু আছে। ওদের কিছু রান্না টান্না করবে। আমরা তো চৈঝাল, চেনো তো চৈঝাল? ডালের মতো হয়, মাংস টাংস দেয়, তো ওদের স্বাদ বাড়ে। ওদের যখন একটু মাংস টাংস করে গাছ থেকে ডাল কেটে এনে দিয়ে দেয় তরকারিতে,
একটু আদা লাগবে, মাটি থেকে আদা খুঁজে নিয়ে চলে আসে। এইভাবে খালি লবণ আর জিরে এই কিনতে হতো, ধনে সর্ষে কিচ্ছু কিনতে হতো না। তেল টেল সব ঘানিতে পিষে সর্ষে বের করে তেল নিয়ে আসতো। তার খৈল হতো, সেই খৈল দিয়ে গরুরে খাওয়ায়, ভিজিয়ে রেখে রেখে বিচুলি কেটে। আমিও সব করেছি, দাঁড়াও বলছি সব সামনে। বিরাট কষ্ট। তো এবার সেইভাবে আমাকে দিয়েছে। এবার পরের দিন তো ননদ আমার সব ছাইটাই কেড়ে দিল। এবার দ্বিতীয় দিন থেকে আমাকে কাজ শেখাচ্ছে। সকালে ওই ছাই ফেলানো, ছাই ফেলে রান্নাঘরের উনুন কাঁচা মাটি গুলে লেপালেপি করা, সব বের করে কলতলায় নেওয়া, বাসন মাজা, ধোয়া, বালতি টালতি মেজে ধুয়ে সব রাখা। তারপরে এদিকে ভোর 5টার সময় উঠতে হবে, উঠে গোল থেকে গোবর বের করে বালতিতে গুলে চারিদিকে গোবর ছিটা দিতে হবে, ছড়া দেওয়া বলে যাকে। তারপর আবার একটু মাটি গুলে ডোয়ায়, প্রত্যেকটা ঘরের ডোয়ায়, মানে সপ্তাহে হয়তো 2 দিন সারা বাড়ির ডোয়া ঘর লেপা হতো। আর প্রত্যেক দিন যে ঘরে ওঠার জন্য যে একটা ধাপ 2টো ধাপ মাটির সিঁড়ি, সেই সিঁড়িটা নিয়ে আরও এদিকে এক হাত ওদিকে এক হাত বাড়িয়ে প্রত্যেক দিন দুয়ারে জল দেওয়ার মতো, জল দেওয়ার কাজটাই হচ্ছে লেপা। গ্রামে মাটি দিয়ে 2টো ঘরে লেপা হতো, রান্নাঘরে মেন গেটে লেপা হতো। এগুলো লেপে টেপে তারপর হাত ধুয়ে এবার ঝাড় দেওয়া শেখাচ্ছে। সারা বাড়ি ঝাড় দিতে হবে সেটা দিয়ে। ততক্ষণে গোয়ালের গরু বেরিয়ে যাবে, আবার গোয়াল পরিষ্কার করতে যেতে হবে। তো আমার কি অবস্থা, আমি সেই কষ্ট তোমাদের পরে বলছি। এটায় 12 মিনিট হয়ে গেছে। আমি মোটামুটি এই 22 পর্ব আজ এখানে শেষ করছি। আমি 23 পর্বে আসছি। এর পরবর্তী আমার জীবন যুদ্ধের কথা নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, রাখছি।